আহ বেত, বেত শবন দিয়ে বেত বন বোঝাচ্ছে, বেতের যে বন সেটা বোঝাচ্ছে। দীঘল, এটা আসলে দীঘল না, এটা হচ্ছে মূলত এখানে বোঝাচ্ছে দীর্ঘ। ঠিক আছে, হ্যাঁ। হুম। পন্থ, পন্থ মানে হচ্ছে পথ। দস্যি মানে হচ্ছে দুরন্ত। ধল দিঘি মানে অনেক বড় দিঘি। শাখী মানে বনের বৃক্ষ। উত্তরীয় মানে হচ্ছে চাদর। বুড়াতে মানে হচ্ছে ভরতে। কুন্তল মানে হচ্ছে চুল, বাসে সুবাস গন্ধ এমন। আর কুন্তল চুল, এটা তো আসলে একটা কুন্তলিন নামে একটা বিখ্যাত ব্র্যান্ডও ছিল এক সময় এই বাংলায়, যেটা ছিল একটা তেলের ব্র্যান্ড। এবং এই কুন্তলিন হচ্ছে যারা প্রথমবারের মতো কোনো প্রাইভেট পুরস্কার আয়োজন করে সাহিত্যিকদের জন্য, কুন্তলিন পুরস্কার ছিল, যেটা পেয়েছিলেন মানিক বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন তার সাহিত্যকর্মের জন্য। তার মন্দির গল্পটার জন্য পেয়েছিলেন কুন্তলিন পুরস্কার। এবং এই কুন্তলিন তেলের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলতে পারো বা মডেল ছিল হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিজ্ঞাপন আছে, এটা সার্চ করে দেখতে পারো, তখন তৎকালীন ওটা পেপারে ছাপা হয়েছিল। তো কুন্তলিন, কুন্তল মানে হচ্ছে চুল। ফুলের বাসে মানে ফুলের সুগন্ধে। কুহেলি শব্দের অর্থ কুয়াশা। অন্বেষণ মানে হচ্ছে কোনো কিছুটা খোঁজা বা অনুসন্ধান করা। ঠিক আছে, তো আমরা কবিতায় যাব পরে, আগে আমরা কবিতাটা কি নিয়ে লেখা ওটা একটু দেখি। যাব আমি তোমার দেশ কবিতাটা কবি জসিমউদ্দিনের ধান ক্ষেত কাব্য থেকে সংকলিত। এখানে একই সাথে দুটো ভুল বানান দিয়েছে। ধান ক্ষেত, ক্ষেত বানান হচ্ছে এইটা খ দিয়ে, আর জসিমউদ্দিন বানানটা হচ্ছে এইভাবে হয়। হ্যাঁ, জসিমউদ্দিন। এই কবিতায় কবি আদরের পল্লী দুলালের দেশে অর্থাৎ পল্লী গ্রামে যেতে চেয়েছেন। পল্লী গ্রাম প্রকৃতি যেন তাকে ঘিরে রেখেছে। তার বনের শীর্ষে আকাশ, মানে মাথার উপরে বনের উপরে, পায়ের কাছে দিক হারা মাঠ, কোনো দিক বিদিক পাওয়া যায় না এমন। সেখানে বেত কেয়ার বনে ডাহুক ডাকে। কেয়া ফুল, আর বেত তো বুঝলামই। ডাহুক ডাকে, ডাহুক এটা হচ্ছে এক ধরনের পাখির কথা বলছে। সেখানে ধান কাউনের ক্ষেতের ভেতর দিয়ে। কাউন কি? কাউন হচ্ছে আসলে কেমনে বুঝাই, এখন তো আমরা আসলে এটা দিই না, কাউনের চাল, মিলেট, এটা সার্চ করলে ইংলিশে অনেক কিছু পেয়ে যাবা গুগলে। এখন আসলে আমরা এই ধরনের খাবারগুলো খাওয়া বন্ধ করে দিয়েছি। আমাদের পূর্বপুরুষরা খেত কাউনের চাল, এখন খুবই কম পাওয়া যায়। এটা দিয়ে সবচেয়ে পায়েস টায়েস রান্না করা হয়, কিন্তু আগে মানুষ এগুলো খেত। এখন যেমন আমরা খালি ভাতই খাই, ঠিক আছে, কিন্তু ভাত কি খুব স্বাস্থ্যকর খাবার? এটা আসলে অনেকটা পেট ভরার জন্য, এটা এরকম কোনো হেলদি ফুড না আর কি ভাত। আমরা ভাত কম খাবার চেষ্টা করব, তরকারি বেশি খাবার চেষ্টা করব। কাউনের ভেতর দিয়ে সরু সুতার মতো দীর্ঘ বাঁকা পথ গেছে, সেই পথে গায়ের মেয়ে কদম কলি ছড়িয়ে হেঁটে চলে। কদম কলি কি? কদম ফুলের কথা বলছে এখানটাতে। কবি সেই পথে যাবেন পল্লী দুলালের দেশে। তারপর পাড়ার দস্যি ছেলেদের সাথে, মানে দুষ্টু পোলাপানদের সাথে খেলা করবেন। ধল দিঘিতে, মানে বিশাল বড় দিঘিতে সাঁতার কেটে রক্ত কমল তুলে আনবেন। রক্ত কমল মানে হচ্ছে লাল রঙের পদ্ম ফুল। মাটিতে পা ফেলে তিনি হাঁটবেন। পাখির সাথে তিনি ডাকবেন। অজানা ফুলের রূপ দেখে তিনি মুগ্ধ হবেন। পল্লী দুলালের কাঁধে হাত রেখে উদাস বেশে তিনি ঘুরে বেড়াবেন। গাছের শাখা দুলিয়ে হাজার রঙের ফুল তুলবেন। যে ঘাটে পল্লীবালারা কলসি ভরে পানি নেয়, সেই ঘাটের পাশে রেখে আসবেন ফুলের মালা। তারপর সন্ধ্যা নামবে, চারদিকে আধার আসবে ঘনিয়ে। নিরালা নিঝুম অন্ধকারে কবি পল্লী দুলালের সাথে পল্লী মায়ের অপরূপ সৌন্দর্য অন্বেষণ করবেন। চলো আমরা এবারে ডিরেক্ট কবিতাতে চলে যাই। এই পল্লী দুলাল, ভাই গো আমার, যাব আমি তোমার দেশে। অর্থাৎ তিনি পল্লী গ্রামে যাওয়ার কথা বলছেন। পল্লী দুলাল বলতে হচ্ছে গ্রামের ছেলেদের কথা বলছেন, যে গ্রামের ছেলেকে বলছেন যে আমি তোমার দেশে যাব। আকাশ যাহার বনের শীষে, দিক হারা মাঠ চরণ ঘেঁষে, ঘেঁষে বানান ভুল, হ্যাঁ, ঘেঁষে এভাবে হবে। আকাশ যাহার বনের শীর্ষে, মানে বনের শীর্ষে, বনের উপরে আকাশ। দিক হারা মাঠ চরণ ঘেঁষে, যেই মাঠের কোনো দিক বিদিক নাই। দূর দেশীয় মেঘ কনেরা মাথায় লয়ে জলের ঝাড়ি। দূর দেশীয় মেঘ কনেরা, মেঘ কনেরা কেন বলছে? মাথায় লয়ে জলের ঝাড়ি, দাঁড়ায় যাহার কোলটি ঘেঁষে, বিজলি পেড়ে আঁচল নারী। কি বলছে কথাটা? দূর দেশীয় মেঘ কনেরা, সেই দূর দেশের মেঘেরা যেন মাথায় লয়ে জলের ঝাড়ি, মানে তারা যেন মাথার উপরে জলের একটা
কিছু একটা নিয়ে আছে জলের পাত্রের মতো, কারণ এই মেঘ থেকেই তো বৃষ্টি হয়, এটাই বলছে। দাঁড়ায় যাহার কোলটি ঘেঁষে, কার কোল ঘেঁষে ধারায়, বিজলি পেড়ে আঁচল নারী। আচ্ছা, বিজলি রয়েছে ওর পারে এবং ওর আঁচলে রয়েছে, এভাবেই হচ্ছে বর্ণনাটা তিনি করছেন। তারপরে বেত, এই জায়গাতে এই বেতের বন কে আর বনে যেথায় ডাহুক ডাকে, বেতের কথা বলছে। বেতের বন কে আর বনে যেথায় ডাহুক, মেয়ে আসর মাতায়, পল্লী দুলাল ভাই গো আমার, যাব সেথায়। তোমার দেশে যাব, যাব আমি দীঘল বাঁকা পান্থখানি। দীঘল মানে হচ্ছে দীর্ঘ, আর পন্থখানি মানে হচ্ছে পথ। দীর্ঘ পথের তোমার সেই দেশে আমি যাব। ধান কাউনের ক্ষেতের ভেতর সরু সুতোর আঁচড় টানি। ধান কাউনের ক্ষেতের ভেতর সরু সুতোর আঁচড় টানি, মানে ক্ষেতের ভিতর দিয়ে যেন আমি একটা সুতার মতো আঁচড় টেনে যাব। সুতা যেমন একটা কাপড়ের মধ্য দিয়ে গেলে সে ছোট্ট একটা আঁচড়ের মতো মনে হয়ে যায়, তেমনি আমি যখন ধান টানের মাঝখান দিয়ে যাব তখন ওখানে এমন একটা আঁচড়ের মতো পড়ে যাবে। ক্ষেত বানানটা এখানে ভুল, হ্যাঁ, ক্ষেত বানানটা ক্ষিয় দিয়ে লেখে না, ক্ষেত লেখে খ দিয়ে, ক্ষিয় দিয়ে বানান যেটা লেখে ওটা সম্পূর্ণ ভুল। গিয়াছে সে হাবা মেয়ের এলো মাথার সিঁথির মতো, মানে হাবা মেয়ে বলতে বোকা মেয়ের কথা বলছে। বোকা মেয়ের যে এলো মাথার, মানে যে অলঝল চুলের মাথার মধ্যে যে সিথি আছে সেটার মতো গিয়েছে। কোথাও সিধে মানে কোথাও সোজা, কোথাও বাঁকা, গরুর গায়ের রেখায় ক্ষত। গরুর গায়ের রেখা, সেখানে আবার একটা ক্ষত। গাজনতলির মাঠ পেরিয়ে শিমুল ডাঙা বনের বায়ে, কোথাও গায়ের রোদ মাখিয়া ঘুম ঘুমায়ে গাছের ছায়। মানে এখানে বিভিন্ন রকম প্রকৃতির বিভিন্ন অনুষঙ্গের কথা তিনি বর্ণনা দিচ্ছেন, যে গাজনতলির মাঠ তিনি পেরোবেন, শিমুল ডাঙার বন তিনি পেরোবেন, কোথাও কোথাও গায়ের রোদ মেখে এবং একদম গাছের ছায়ায় তিনি ঘুমিয়ে পড়বেন। তাহার পরে মুঠি ছড়িয়ে দিয়ে কদম কলি। আচ্ছা, মুঠে ছড়িয়ে দিয়ে কদম কলি, কোথাও মেলে বনে পাতা, গ্রাম্য মেয়ে যায় যে চলি। আচ্ছা, সেই মেয়ে হচ্ছে ওই জায়গা দিয়ে চলে যাবে, গ্রাম্য মেয়ে। সে পথ দিয়ে যাব আমি পল্লী দুলাল তোমার দেশে, নাম না জানা ফুলের সুবাস বাতাসেতে আসবে ভেসে। তোমার সাথে যাব আমি পাড়ার যত দস্যি ছেলে, তাদের সাথে দল বাঁধিয়া হেথায় সেথায় ফিরবো খেলে। ধল দিঘিতে সাঁতার কেটে আনবো তুলে রক্ত কমল, যেটা বললাম অনেক বড় দিঘিতে সাঁতার কেটে সেখান থেকে রক্ত কমল তুলে আনবে, মানে লাল রঙের পদ্ম। শাপলা লতায় জড়িয়ে চরণ, পা একদম শাপলা লতার সাথে জড়িয়ে যাবে, ঢেউয়ের সাথে খাবো যে দোল। হিজল ঝরা জলের ছিটায় গায়ের বরণ রঙিন হবে। হিজল ঝরবে সেই জলের ছিটা গায়ে লাগায়, গায়ের রংটা রঙিন হয়ে যাবে হিজলের কারণে। খেলবে দিঘির ঝিলিমিলি রোদ, ঝিলিমিল মোদের লীলা কালোৎসবে। আচ্ছা, সেই লীলা বা খেলার কালোৎসবে হচ্ছে আমাদের সঙ্গে যেন দিঘির ঝিলিমিলি জলও যেন খেলা করবে। তোমার দেশে যাব আমি পল্লী দুলাল ভাই গো সোনার, সেথায় পথে ফেলতে চরণ লাগবে পরশ এই মাটিমার। সেথায় পথে ফেলতে চরণ লাগবে পরশ এই মাটিমার, মানে সেথায় পথে ফেলতে চরণ। এখন সেখানে বলছে লাগবে পরশ এই মাটিমার, এখানে যেটা বোঝাচ্ছে যে এই মাটি এই মা, অর্থাৎ তার গ্রাম বাংলা এতই ভালো যেন সেই পরশ পাথরের মতো। পরশ পাথর হচ্ছে একটা কল্পিত পাথর, ওটার স্পর্শে যাই যায় তা স্বর্ণ হয়ে যায়। তো আমার চরণ মানে আমার পাটা যখন লাগবে তখন যেন হৃদয়টা জুড়িয়ে যাবে, আমার জীবন যেন পরিপূর্ণতা পাবে। ডাকবো সেথা, সেখানে যে পাখির ডাকে, ভাব করিব পাখির সনে, মানে পাখির সাথে আমি ভাব করব বা খাতির জমাবো। অজান ফুলের রূপ দেখিয়া মানব তারে বিয়ের কোণে। অজান মানে যেটা আমি জানি না, যেটা হচ্ছে অজানা, সেই অজানা বা অচেনা সেই ফুলের রূপ দেখিয়া মানব তারে বিয়ের কোণে, তাকে আমি একদম বিয়ের কোণে হিসেবে তাকে আমি মেনে নিব এমন। চলতে পথে ময়না কাঁটায় উত্তরীয় জড়িয়ে যাবে। আচ্ছা, ময়না কাঁটায় উত্তরীয় জড়িয়ে যাবে কি, নানান রকম কাঁটা তো থাকে গ্রামগঞ্জে। সো যখন আমি চলতে যাব, আমার উত্তরীয় মানে হচ্ছে চাদর, তো ধরো চাদরের গায়ে বিভিন্ন কাঁটা টাটা লেগে যাবে। ইটেল মাটির হোঁচট লেগে আঁচল হতে ফুল ছড়াবে। ইটেল মাটির হোঁচট লেগে, আচ্ছা, আঁচল হতে ফুল ছড়াবে। পল্লী দুলাল যাব আমি তোমার দেশে, তোমার কাঁধে হাত রাখিয়া ফিরবো মোরা উদাস বেশে। তোমার কাঁধে হাত রেখে উদাসের মতো আমরা ফিরে বেড়াবো। বনের পাতার ফাঁকে ফাঁকে দেখবো মোরা সাঁঝ বাগানে। আচ্ছা, বনের পাতার ফাঁকে ফাঁকে তারা দেখতে পাবে কি সুন্দর বাগান, ফুল ফুটেছে, হাজার রঙের মেঘ তুলিকার নিখুঁত টানে,
মানে ফুল ফুটেছে, ওটা দেখলে মনে হবে যে হাজার রঙের কেউ যদি একদম তুলি দিয়ে খুব সুন্দর করে নিখুঁত টেনে টেনে আঁকে, ওটার মতো মনে হবে দৃশ্যটা। ইটল মাটির হোঁচট লেগে আছে, এটা নিয়ে হয়তো অনেকে প্রশ্ন করবে, এটা একটু বুঝাই। ইটেল মাটির হোঁচট লেগে, ওখানে মাটিটা যেমন ওটাতে হোঁচট লেগে মানে পিছলা খেয়ে আমার আঁচল থেকে যে ফুল আছে ওগুলো ছড়িয়ে যাবে এমন। গাছের শাখা দুলিয়ে আমি পারবো সে ফুল মনের আশে, মানে মনের আশা মিটিয়ে আমি গাছের শাখা দুলিয়ে সেখান থেকে ফুল পারবো। উত্তরীয় ছড়িয়ে তুমি, উত্তরীয় ছড়িয়ে মানে যে এটা ছড়িয়ে দিয়ে তুমি দাঁড়িয়ে থেকো বনের পাশে। যে ঘাটেতে ভরবে কলস গাঁয়ের বিভোল পল্লীবালা, বিভোর হয়ে আছে গ্রামের যেই পল্লীবালা, পল্লীবালা বলতে পল্লীর যে মেয়েটা, সে কলস ভরবে। সে ঘাটেরই এক ধারেতে আসবো রেখে ফুলের মালা, ওই ঘাটেরই একটা ধারে এসে আমি ফুলের মালা রেখে আসবো। এখানে একজন গ্রামের মেয়ের কথা বলা হচ্ছে, তারা যেটা থেকে যে কলস ভরবে, যেই ঘাটের একটা পাশ থেকে তার একটা পাশে আমি ফুলের মালা রেখে আসবো। দিঘির জলে ঘট বুড়াতে পথে পাওয়া মাল্যখানি কুড়িয়ে নিয়ে ভাববে ইহা রেখে গেছে কেই না জানি। দিঘির জলে ঘট বুড়াতে, বুড়াতে মানে হচ্ছে ভরতে, সো ঘট মানে হচ্ছে পাত্র। দিঘির জল থেকে পানির পাত্র ভরতে ওই পথে পাওয়া মাল্যখানি, যে ফুলের মালাটা আমি রেখে যাব, ওটা পেয়ে কুড়িয়ে নিয়ে কেউ ভাববে এটা রেখে গেছে কে জানি। চেনে না তার হাতের মালা, হয়তো সে বা পরবে গলে। সে তো হাতের মালাটা বুঝে নাই, সে তো গলায় পরে ফেলবে ওটা। আমরা দুজন থাকবো বসে ঢেউ দোলা সেই দিঘির কোলে, চারপাশেতে বনের সারি এলিয়ে শাখার কুন্তল ভার। কুন্তল মানে হচ্ছে চুল, চুলের ভার। আমরা দুজন থাকবো বসে ঢেউ দোলা সেই দিঘির কোলে। আচ্ছা, চারপাশেতে বনের সারি এলিয়ে শাখার কুন্তল ভার, দিঘির জলে ঢেউ গনিবে ফুল শুকিবে পদ্ম পাতার। বনের মাঝে ডাকবে ডাহুক ফিরবে ঘুঘু আপন বাসে, মানে ডাহুক বনের মাঝে ডাকবে, ঘুঘু নিজের বাসায় ফিরবে। দিনের পিদিম ঢুলবে ঘুমে রাত জাগা কোন ফুলের বাসে। দিনের পিদিম ঢুলবে ঘুমে রাত জাগা কোন ফুলের বাসে। দিনের পিদিম দিয়ে কি বোঝানো হচ্ছে? পিদিম শব্দের অর্থ হচ্ছে প্রদীপ। তো তখনকার দিনে মানুষ প্রদীপ ব্যবহার করতো, আমি নিজেও ছোটবেলায় গ্রামে প্রদীপ দেখেছি। কেরোসিন দেওয়া হয় এবং ওটার মধ্যে একটা সলতের মতো দেওয়া হয়। কেরোসিনটাই হচ্ছে এটার ফিউয়েল। ফুয়েল কিন্তু উচ্চারণ না, উচ্চারণ ফিউয়েল। সো কেরোসিনটা হচ্ছে এটার ফিউয়েল। ওই আগুনটা দিলে কেরোসিনটার কারণে ওইটা জলে, মানে আগুন জ্বলে আর কি। তো দিনের পিদিম ঢুলবে ঘুমে, ওই প্রদীপটা যেন কবির কল্পনায় দিনের বেলা ঘুমাচ্ছে, কারণ সে রাতের বেলা কাজ করে বা জেগে থাকে। রাত জাগা কোন ফুলের বাসে, মানে রাত জাগা কোনো একটা ফুলের গন্ধে সে দিনের বেলা যেন ঘুমাচ্ছে। ফুলের বাস মানে ফুলের সুবাস। রাত জাগা ফুল মানে যেই ফুলটা সারা রাত জেগে জেগে গন্ধ দেয়। এমন অনেক ফুল আছে যে রাতের বেলা গন্ধ হয়, অর্থাৎ অন্ধকার হলে, দিনের বেলা গন্ধ দেয় না। চার ধারেতে বন জুড়িয়া রাতের আধার বাঁধবে বেড়া, মানে বনের চারিদিকে রাতের আধার যেন বেড়ার মতো ঘিরে থাকবে। সেই কুহেলির কালো কারায়, কুহেলি মানে হচ্ছে কুয়াশা, কারা মানে হচ্ছে কারাগার। সেই কুহেলির কুয়াশার কালো কারায়, কারাগারে দিঘির জলও পড়বে ঘেরা। এবং এমন ভাবে সেই কুহেলির মানে কুয়াশা একদম একটা মানে একটা চারিদিক ঢেকে রাখে, দিঘির জলটাও আসলে, দিঘির জলের উপরে কিন্তু কুয়াশাটা থাকে। এর কারণে যেটা হয় যে ধরো অন্ধকারে তুমি দেখে বুঝবাও না, তুমি ঠাস করে পানিতেও পড়ে যেতে পারো, তুমি যে হুটহাট পাগলার মতো হাঁটতে থাকো। সো এই হলো গিয়ে আমাদের কবিতাটা। আমাদের ক্লাস আজকে এতটুকুই। তোমাদের একটা HW দিচ্ছি, অবশ্যই তোমরা HW-টা পোস্ট করবা। যদি HW পোস্ট না করো, এইসব ক্লাস করে বেহুদা তুমি পরিপূর্ণতা পাবা না। এবং শিখো অ্যাপে অনেক কিছু আছে। শিখো অ্যাপটা একটা সুপার অ্যাপ। শিখো আর 8-10টা প্ল্যাটফর্মের মতো শুধুই ফেসবুক, জুম কিংবা গুগল মিটে ক্লাস নেওয়ার মতো নয়। এখানে অ্যাপটাতে আমরা চেষ্টা করি তোমাদের সুবিধার জন্য অনেক অনেক ফিচার্স রাখতে। সো তোমরা প্র্যাকটিস বুক দেখবে, অবশ্যই HW হবে। এইটা তোমরা প্রথমে উত্তর করবা 19 মিনিট, মানে 19 মিনিট সময় নিয়ে করবা। ছবি তুলবা, ছবি তুলে তোমরা এটা পোস্ট করবা গ্রুপে, তারপরে তোমরা উত্তরটা দেখবা। আমি নিজে তোমাদেরকে উত্তর মার্কিং করব, আমি নিজে তোমাদেরকে ফিডব্যাক দিব। অন্যান্য মানুষজনও আছে। আর তুমি এটা অবশ্যই করবা, কারণ তুমি যদি শুধু ক্লাস করো, তুমি যদি মানে অ্যাপটা না ঘেটে দেখো, প্র্যাকটিস না করো, HW না দাও, তাহলে তুমি আসলে যতই ক্লাস করো না কেন, দিন শেষে ভালো রেজাল্ট করতে পারবা না। ওই শিক্ষা পরিপূর্ণতা পায় না যে শিক্ষায় চর্চা নাই। চর্চা থাকতে হবে। সো সেই চর্চা কি? চর্চা হচ্ছে এটা। সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস।
আর তোমাদের এটার উপরে তো পরীক্ষা আছেই, লাইভ এক্সাম অবশ্যই দিবা। লাইভ এক্সাম যদি না দাও তাহলে আসলে এই যে ক্লাস মনে হয় যে অনেক কিছু বুঝে ফেলছো, এগুলো আবার ভুলতেও সময় লাগবে না। সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমি এখন তোমাদের কাছে যাচ্ছি। তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা প্রশ্ন করো, আমি প্রশ্নের উত্তর দিব। আজকের ক্লাসটা ভালো লাগলে শিখবো জিতবো গ্রুপে পোস্ট করে দিও। আর যদি তোমাদের মনে কোনো প্রশ্ন পরে পড়ার টাইমেও জাগে, তোমাদের গ্রুপে প্রশ্ন করো, প্রশ্ন করে আমাকে ট্যাগ দিয়ে দিও। আর যদি এর পরেও কোনো প্রশ্ন না থাকে তাহলে তো ফাইন। এই তো মঈন জিজ্ঞেস করছে ভাই হ্যান্ড রাইটিং ফাস্ট করবো কিভাবে। মঈন আমি খুবই সরি, এটার উত্তর আমার জানা নাই। বাট ইউটিউবে আমি অনেক টিউটোরিয়ালস দেখেছি। তো সেখানে কিভাবে কলমটা প্রপারলি ধরতে হয়, কিভাবে কি করতে হয় সেগুলো হচ্ছে আছে। আমার হ্যান্ড রাইটিং আমার ছাত্র জীবনে বেশ ফাস্ট ছিল, বাট আমি এটা হয়তো শিখাইতে পারবো না যে কিভাবে ফাস্ট ছিল। এখন তো আর আমার লেখার প্রয়োজন পড়ে না, টাইপ করার প্রয়োজন পড়ে। ওই তো টাইপিং স্পিড কেমনে ফাস্ট করতে হয় এটা আমি তোমার বলতে পারবো। লেখা সুন্দরের কারণে কি কোনো সুবিধা পাওয়া যায়? আবার সৃজনশীলে ওইরকম কোনো সুবিধা পাওয়া যায় না। এমনিতে লেখা সুন্দর থাকলে ইমপ্রেশন ভালো থাকে, বাট সৃজনশীলে আসলে কিছু যায় আসে না খুব একটা লেখা ভালো কি খারাপ। মাহিয়া আক্তার হিজল কি? এটা হচ্ছে এক ধরনের, মানে যে হিজল বন যে বলা হচ্ছে, মানে এটা আলটিমেটলি গ্রামের আমাদের এখানে উনি অনেক গাছগাছালির বর্ণনা দিয়েছেন, এটাও তেমন একটা। স্বৈরাচারী মেইল বাচক নাকি ফিমেইল? আচ্ছা জীবন, স্বৈরাচারী হচ্ছে স্বৈরাচার, স্বৈরাচারী আমি একটু দেখে বলতে হবে। স্ত্রীলিঙ্গ হবার কথা। হুম। বিপ্লব মানে কি? মমিনুর জিজ্ঞেস করেছে, আই ডোন্ট নো। পিদিম মানে কি? জানা তো আমরা এটা পড়িয়েছি। হ্যাঁ, তুমি আবার ক্লাসটা পুরোটা রেকর্ডিং দেখে নিবা। কারণ তোমার মতো মানুষ ক্লাসের মাঝখানে মিস করে পরে জয়েন করে এসে জিজ্ঞেস করবা এটা কি ওটা কি, অবশ্যই আমি বলতে রাজি আছি। কিন্তু এখানে যে 600 মানুষ আছে তাদের 2 মিনিট করে 1200 মিনিট নষ্ট করার কোনো ইচ্ছা আমারও নেই বা কোনো অধিকারও আমার নেই। সো যেহেতু তোমার মতো মানুষেরা পরে জয়েন করে এসে আবার মাঝখানে জিজ্ঞেস করে এটা কি ওটা কি, তোমাদের জন্যই পুরো রেকর্ডিং ক্লাসটা থাকে। সো পুরো 1 ঘন্টার রেকর্ডিং দেখে তারপরে জেনে নিবা এটার মানে কি। ঠিক আছে, ওকে। আচ্ছা, কোনো আর ভ্যালিড কোয়েশ্চেন পাচ্ছি না, যেগুলো পড়ানো হয়েছে ওইসব কোয়েশ্চেন আসছে। তো যারা